নমস্কার, খবর পড়ছি ইন্ডিয়া নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি তুহিনা পারভিন। আজকের বিশেষ খবরগুলি হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন পুরীর মতো দীঘাতেও আগামী দিন রথযাত্রা উদযাপন হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় পথ দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে, তা নিয়ে উদ্বেগ মুখ্য সচিব। দুই বিধায়কে শপথ গ্রহণকে অসাংবিধানিক বলে তোপ। সরকারি দপ্তরে বসে আইবুড়ো ভাত খাওয়ার সেই ভিডিও রজনীশ যাদবকে শোকজ করা হলো। কেজরিওয়ালের জামিনের আবেদন নিয়ে এবার দিল্লি হাইকোর্টের নোটিশ। প্রশ্ন পাহাড়ের বহু উন্নয়ন বোর্ড নিয়ে 21 জুলাই প্রস্তুতি বৈঠক মুর্শিদাবাদে। এবারে আসছে বিস্তারিত খবরে। তার আগে প্রথমেই বলবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পার্শ্ববর্তী বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন খবরের আপডেট পাওয়ার জন্য। প্রথম খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন পুরীর মতো দীঘাতেও আগামী দিনে রথযাত্রা উদযাপন হবে। আর 2 দিন পরে রথযাত্রা, গোটা দেশেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেদিন বিশেষ নজর থাকবে পুরীর রথযাত্রীর দিকে। তবে এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা এবার থেকেই শুরু হবে, কিন্তু সেটা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে কিছু কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে, সে কারণে এবছর আর দীঘায় রথযাত্রা করা যাচ্ছে না। ফেসবুক পোস্টে দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিও শেয়ার করে লিখেছেন, পুরীর জগন্নাথ মন্দিরের মতোই রথযাত্রা হবে এবার দীঘায়, কিন্তু কিছু কারণে এখনও কাজ বাকি রয়েছে মন্দিরের, সে কারণে এবার আর সেটা সম্ভব হচ্ছে না। তবে পরের বছর থেকে পুরীর রথযাত্রার মতোই দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা আয়োজন করা হবে। পুরীর জগন্নাথ মন্দিরে আদলেই তৈরি হচ্ছে দীঘার এই জগন্নাথ মন্দির। এই মন্দির পর্যটকদের আকর্ষণ আরও বাড়াবে। দীঘায় পর্যটনেও অনেক জোয়ার আসবে। তবে এখনও কাজ অনেকটাই বাকি সেই মন্দির তৈরি হতে, সে কারণে এবার আর সেখানে রথযাত্রা শুরু করা যাচ্ছে না। সে কারণে মুখ্যমন্ত্রী সে কথা জানিয়েছেন। চলতি বছরের দীঘায় রথযাত্রা হচ্ছে না। নিজের এক চ্যানেলে এই কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু কাজ বাকি থাকার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে দীঘা জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে সেই নিয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে দীঘা পুরনো জগন্নাথ মন্দিরে এতদিন রথযাত্রা অনুষ্ঠিত হতো। পুরনো দীঘা জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক বসন্ত কুমার জানা জানিয়েছেন, পুরনো মন্দিরেও এবার রথ টানা হবে না। তবে 9 দিন ব্যাপী যা আচার অনুষ্ঠান, পূজাপাঠ, প্রসাদ বিতরণ সহ সমস্ত কর্মকাণ্ড অন্যান্য বছরের ন্যায় এবারেও হবে। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় পথ দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে, তা নিয়ে উদ্বেগ মুখ্য সচিব। এত যানজট হলে কিভাবে চলবে? সম্প্রতি এই নিয়ে উদ্বেগ প্রকাশ করল প্রশাসন। জেলায় শহরাঞ্চলে যানজটের ছবি চোখে পড়ছে। বিপর্যস্ত জনজীবন, ট্রাফিক পুলিশদের সতর্ক হওয়ার নির্দেশ দিলেন এডিজি ট্রাফিক। জানালেন ট্রাফিক কন্ট্রোল নিয়ে শীঘ্রই আবার বৈঠক ডাকা হবে। বর্ষার প্রকোপ বাড়তে পারে, যে কোনো মুহূর্তে সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে। বিধাননগর পুলিশ কমিশনারকে ট্রাফিক নিয়ে বিশেষভাবে সতর্ক করা হয়। বৈঠকে ট্রাফিক নিয়ে সিএসপিতে বিশেষ করে সতর্ক করলেন এডিজি ট্রাফিক। বিভিন্ন রাস্তায় বাম্পারের আগে কেন সাদা লাইন রাখা হচ্ছে না, বৈঠকে প্রশ্ন তোলেন শীর্ষ পুলিশ কর্তারা। রাজ্যের বিভিন্ন জায়গায় পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, তা নিয়ে উদ্বেগ মুখ্য সচিব। কোচবিহার, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি কমিশনারেট, বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় পথ দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। প্রশ্নের মুখে বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর কমিশনারেটের কমিশনাররা। প্রশ্নের মুখে কোচবিহার জেলার পুলিশ সুপারও সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার কর্মসূচিতে জায়গায় আরও জোর দেওয়ার নির্দেশ মুখ্য সচিবের। এখনও কেন একাধিক জায়গায় ব্ল্যাক স্পটগুলোতে দুর্ঘটনা কমাতে পদক্ষেপ করা হয়নি? প্রশ্নের মুখে একাধিক জেলার জেলাশাসক, পুলিশ সুপাররা। দুপুর 3টে থেকে প্রায় 1 ঘন্টা ধরে পথ দুর্ঘটনার সমীক্ষা নিয়ে বৈঠকে চলে বলেই নবান্ন সূত্রে খবর। অপরটি গুরুত্বপূর্ণ খবর হলো, 2 বিধায়কের শপথ গ্রহণকে অসাংবিধানিক বলে তোপ। শপথ গ্রহণ করানো ঘিরে আইনি জট। বরানগরের উপনির্বাচনে নির্বাচিত তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকারকে বিধায়ক পদে শপথ করানোর বিষয়টিকে অসাংবিধানিক বলে দাবি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা বিষয়টি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি চিঠি পাঠাচ্ছেন বলেও জানা গিয়েছে। শুক্রবার রাজ্যপালের তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানানো হয়, 2 বিধায়কের শপথ নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠানো হচ্ছে। অসাংবিধানিক শপথ। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুমতি দেন রাজ্যপাল। তারপরেও কিভাবে স্পিকার শপথ বাক্য পাঠ করালেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ওই পোস্টে। যদিও নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন না বলে গত বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এদিন অধিবেশন শুরু হওয়ার পরে ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করানোর জন্য স্পিকারের নাম প্রস্তাব করেন। রাজ্যপালের সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে প্রশ্ন করা হলে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপালের কথায় আমি খুশি।
আমরা আগেই জানিয়েছিলাম রাজ্যপালের কোনো কথার জবাব আমি দেব না, ওর কোনো ক্ষমতা নেই স্পিকারকে অপসারণ করার। আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো সরকারি দপ্তরে বসে আইবুড়ো ভাত খাওয়া সেই ভিডিও রজনীশ যাদবকে শোকজ করা হলো। বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির কার্যালয়ে রজনীশের আইবুড়ো ভাত খাওয়ার ছবি ভিডিও ছড়িয়ে পড়ে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয় আনন্দবাজার অনলাইন সেটি সত্যতা যাচাই করেনি। ভিডিও তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য কাকলি তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, সেই দৃশ্য দেখা গিয়েছে। পঞ্চায়েত সমিতির সূত্রে খবর ছিল 11 জুলাই বিয়ে ভিডিওর, তাই ছুটিতে যাওয়ার আগে বুধবার দুপুরে পঞ্চায়েত সমিতির অফিসেই তাকে আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন সদস্যরা। ভিডিওয় দেখা যায় ভিডিওকে মালা পরিয়ে দিচ্ছেন সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য। তৃণমূলের ব্লক সভাপতি তাকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছেন। সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ ছিল রাজ্যের শাসক দল এবং প্রশাসনের মাঝের রেখা এভাবেই মুছে ফেলা হয়েছে। তৃণমূল নেতৃত্ব যদিও বিষয়টি সৌজন্য বলেই দাবি করছিলেন, কাকুলির দাবি ছিল ভিডিও মাত্র মাস তিনেক আগে এখানে এলেও কাজের মাধ্যমে সবার মন জয় করেছেন, তাই পঞ্চায়েত সমিতির তরফে আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল। আমি আশীর্বাদ করে উনি প্রণাম করতে এসেছিলেন, পুরোটাই সৌজন্য। আর পূর্ত কর্মাধ্যক্ষ মানুষেরও দাবি ছিল এটা বাংলা সংস্কৃতি, এর মধ্যে অন্যায় নেই। বিতর্কের প্রেক্ষিতে ভিডিওর জবাব সম্পর্কের খাতিরেই এই অনুষ্ঠানের আয়োজন করেছে সমিতি। একজন মাতৃসমা আমাকে আশীর্বাদ করেছেন, পারিবারিক শিক্ষা থেকেই আমি প্রণাম করেছি। তারপরেও সরকারি কার্যালয়ে কোন যুক্তিতে আইবুড়ো ভাত খাওয়ার আয়োজন করা হয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শুধু তাই নয়, সরকারি দপ্তরে বসে কিভাবে শাসক দলের এক নেত্রীকে তিনি প্রণাম করেছেন প্রশ্ন উঠেছে তা নিয়েও। এবার রজনীশকে শোকজ করে গোটা ঘটনার ব্যাখ্যা চাইলেন জেলা শাসক। অন্যদিকে কেজরিওয়ালের জামিনের আবেদন নিয়ে এবার দিল্লি হাইকোর্টের নোটিশ। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় প্রধান কেজরিকে গ্রেপ্তার করেছিল ইডি। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআইও। গত 26শে জুন এই মামলাতেই দিল্লির তিহার জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল সিবিআই। সে কারণেই জামিন নিয়ে সিবিআই এর মত চেয়েছে হাইকোর্ট। কেজরির তরফে তার আইনজীবী অভিষেক মনু সিংহতি দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। প্রাথমিকভাবে হাইকোর্ট তার পর্যবেক্ষণের বিষয়টি বিবেচনার জন্য নিম্ন আদালতে ফেরত পাঠানোর কথা চাই বললেও পরবর্তী সময়ে সিবিআই এর মত চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, গত শনিবার 29শে জুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করে দিল্লি রাউস এভিনিউ আদালত কেজরিকে 12 জুলাই পর্যন্ত তিহার জেলে পাঠিয়েছে। হেফাজতের মেয়াদ শেষ হলে ওই দিন দুপুর 2টা নাগাদ জেল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আবার কেজরিকে আদালতে হাজির করানো হবে। রাউস এভিনিউ আদালতে জেল হেফাজতে পাঠানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পৃথক আর্জিও জানিয়েছেন কেজরিওয়াল। পাশাপাশি জামিনের জন্য নতুন করে আবেদন জানিয়েছেন দিল্লি হাইকোর্টে। গত 21শে মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেফতার করে ইডি। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি, ফলে দেশের ইতিহাসে তিনি প্রথম মুখ্যমন্ত্রী যাকে পদে থাকাকালীন গ্রেফতার করা হয়। এরপর লোকসভা ভোটের সময় তাকে কিছুদিনের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার মেয়াদ শেষ হলে 2রা জুন আবার তিহার জেলে গিয়ে আত্মসমর্পণ করেন কেজরি। গত সপ্তাহে দিল্লি আদালত কেজরির জামিন মঞ্জুর করেছিল। তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করে ইডি। সেখানে জামিন স্থগিত হয়ে যায়। পরে নতুন করে তাকে গ্রেফতার করে সিবিআই। আরেকটি বিশেষ খবর হচ্ছে প্রশ্ন পাহাড়ে বহু উন্নয়ন বোর্ড নিয়ে। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে একাধিক উন্নয়ন বোর্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিতে শুরু করেছে। বিশেষ করে সম্প্রতি নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যের বিভিন্ন বোর্ডের প্রয়োজনীয়তা শেষ হয়েছে, জেলা প্রশাসন সংশ্লিষ্ট বোর্ডের কাজকর্ম দেখভাল করতে পারবে। এরপরেই পাহাড়ের 16টি জনজাতি বোর্ডের কী হবে তা নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। রাজ্য প্রশাসনের তরফে খোঁজখবর চলছে। 2013 সালে রাজ্য সরকার প্রথম পাহাড়ে মায়ালায়াং উন্নয়ন বোর্ড তৈরি হয়। এরপরে 2018 সাল অবধি লেপচা গুরুং সংখ্যালঘু মিলিয়ে মোট 16টি বোর্ড তৈরি হয়েছে। গত 11 বছর শতাধিক কোটি টাকা বোর্ডের উন্নয়নে দেওয়া হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ, আদিবাসী উন্নয়ন, উত্তরবঙ্গ উন্নয়ন এবং সংখ্যালঘু উন্নয়ন দফতরের অধীনে এক একটি বোর্ড রয়েছে। বিরোধীদের অভিযোগ বেমাল গুরুংয়ের সঙ্গে রাজ্যের সম্পর্ক খারাপ হওয়ার পরে পাহাড়ি কাজের জন্য বোর্ডগুলো তৈরি করা হয়। আদতে সেগুলো পাহাড়ে বিভেদে রাজনীতি করার জন্য হয়েছে বলে বারবার রাজ্য বিস্তার মতো বিজেপি নেতা তথা সংসদেরা অভিযোগ করেছেন। তবে 2017 সালে পাহাড়ি আন্দোলনের পরে বোর্ডের ভূমিকা নিয়ে সরকার সন্তুষ্ট ছিল না। গত বিধানসভার পরে 2022 সালে কলকাতায় বোর্ডের দায়িত্বপ্রাপ্তদের দিকে রাজ্য সরকার সতর্ক করেছিল। পাহাড়ি শাসক দলের কয়েকজন নেতার বক্তব্য বোর্ডের লোকজন সরকারের উন্নয়নের প্রচার
করা তো দূরে থাক, মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারেননি। ভোটের ফলাফল তার প্রতিফলনে দেখা যাচ্ছে। তাহলে কোটি কোটি টাকা খরচ করে ভোটগুলো রাখার যুক্তি নেই। এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর, 21শে জুলাই প্রস্তুতি বৈঠক মুর্শিদাবাদে। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে ভালো ফল করেছে তৃণমূল। জেলা 3টি লোকসভা আসনে পাশাপাশি ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনেও তারা জয়ী হয়েছে। দলের এমন সাফল্যের মাঝে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে 21শে জুলাইয়ের শহীদ স্মরণ অনুষ্ঠান। ইতিমধ্যে দলের রাজ্য নেতৃত্ব জেলায় জেলায় চিঠি দিয়ে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশকে সফল করতে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পাওয়ার পরে দলের বিভিন্ন শাখা সংগঠন যেমন 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করছে, তেমনি 21শে জুলাইয়ের শহীদ দিবসে যোগদান করার জন্য দেওয়াল লিখনও করছে। দলের পক্ষ থেকে বাস মালিকদের কাছ থেকে শহীদ দিবসে যাওয়ার জন্য বাস চাওয়া হয়েছে। কোন এলাকা থেকে কত কর্মী সমর্থক কিভাবে কলকাতায় শহীদ সমাবেশে যাবেন তার রূপরেখা তৈরি হচ্ছে। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, 21শে জুলাইয়ের শহীদ দিবসের অনুষ্ঠানকে সফল করার জন্য প্রস্তুতি বৈঠক, দেওয়াল লিখন প্রচার শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন স্তরে আলোচনার পরে ঠিক কত মানুষকে আমরা শহীদ সমাবেশে নিয়ে যেতে পারবো তার লক্ষ্য স্থির করব। তার দাবি, লালগোলা, শিয়ালদা, আজিমগঞ্জ, কাটোয়া, হাওড়া রেলপথ ছাড়াও সাঁইথিয়া থেকেও আমাদের জেলার কর্মী সমর্থকেরা ট্রেনে করে এই সমাবেশে যোগ দিতে যাবেন। সেই সঙ্গে ছোট গাড়ি, বাসে করেও যাবেন। নমস্কার, সংবাদ এখানেই শেষ হলো।